গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আশাপূর্ণা দেবী রচিত পিএসসি সিলেবাসে থাকা আশাপূর্ণা দেবীর গ্রন্থাবলী থেকে বলয়গ্রাস উপন্যাস আলোচনা করতে চলেছি। তো বলয়গ্রাস উপন্যাসটা আমি পড়তে পড়তে মর্মার্থ করে এগিয়ে যাব। দেখো, বলয়গ্রাস অতি শৈশবে বিস্তৃত স্মৃতির ভাণ্ডার হাতড়ালে দুখানা অস্ফুট ছবি মুহূর্তের জন্য চোখের উপর ভেসে ওঠে লীলার। তো লীলা নামে এক চরিত্র আমরা পেলাম। একখানা যেটা বাড়ি বাড়ি মনে পড়ে প্রকাণ্ড একটা রান্নাঘর, বড় বড় দুটো তিনটে উনুন জ্বলছে রাক্ষসের মতো, কালো কালো দুটো লোক হাঁড়ি কড়া হাতা বেরি নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে সেই উনুনের ধারে। বিবিধ মশলাযুক্ত নানাবিধ সুখাদ্যের সুবাস যেন ভারাক্রান্ত করে রেখেছে সেই ঘরের আবহাওয়া। তার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব শব্দের ভিড়, শিলে হলুদ ছেঁচার দুমদুম শব্দ, মশলা পেশার একটানা শব্দ, গরম কড়াইয়ে জল ঢালার বিশেষ পরিচিত একটি শব্দ, প্রত্যেকটি খণ্ড খণ্ড শব্দ মিলিয়ে একটি অখণ্ড শব্দরূপ। তো এইখানে যে আমরা লীলাকে পেলাম, লীলার স্মৃতিতে দেখা যাচ্ছে তার শৈশবের স্মৃতিতে কি কি আছে। এখানে স্মৃতিটা এখানে বলা হয়েছে। প্রকাণ্ড স্মৃতিতে ছিল প্রকাণ্ড একটা রান্নাঘর, সেখানে দুটো বড় বড় দুটো উনুন, তিনটে উনুন জ্বলছে। মানে দুটো তিনটে এখানে দিতে পারে প্রশ্ন, একটা দুটো, দুটো তিনটে, তিনটে চারটে, এইভাবে। তো দুটো তিনটে উনুন জ্বলছে রাক্ষসের মতো। কিসের মতো? রাক্ষসের মতো। কালো কালো দুটো লোক হাঁড়ি করা হাতার বেরি নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে উনুনের ধারে। বিবিধ মশলাযুক্ত নানাবিধ সুখাদ্যের সুবাস তা যেন ভারাক্রান্ত করে রেখেছে। এই হচ্ছে এবং হলুদ ছাঁচার শব্দ এবং মশলা পেশার একটানা শব্দ, গরম কড়ায় জল ঢালার বিশেষ পরিচিত একটা শব্দ, এই সমস্ত আছে তার স্মৃতিতে, শৈশবের স্মৃতিতে। আচ্ছা, দেখো, সেই প্রকাণ্ড ঘরের এক কোণে বসে আছে রোগা হ্যাংলা একটা মেয়ে। শাঁখের মতো সাদা সরু সরু লিকলিকে হাত পা, চুলগুলো রুক্ষ, 12 মাস রুগ্ন বলে তেল জল পড়ে না মাথায়। তো সেই মেয়েটার বর্ণনা কেমন? শাঁখের মতো সাদা সাদা সরু সরু লিকলিকে হাত পা, সরু চুলগুলো রুক্ষ এবং 12 মাস রুগ্ন বলে তেল জল পড়ে না, এবং রোগা হ্যাংলা একটা মেয়ে। এই গন্ধ আর শব্দ লোকের মাঝখান থেকে কিছুতেই উঠে যেতে পারে না সে, আগুনের আঁচে সিদ্ধ হয়ে গেলেও না। একদিকে পায়া ভাঙা একটা খুরশি পিড়েতে বসে দুলে দুলে গুনগুন করে অবিরত কেঁদেই চলে। তো এইখানে এই যে মেয়েটা যে বসে আছে একটা পিড়েতে, খুরশি পিড়েতে বসে আছে, যে দুলে দুলে গুনগুন করে অবিরত কেঁদেই চলে। সে কান্নারও অবশ্য একটা ভাষা আছে, সে ভাষা হচ্ছে ভিক্ষার। কান্নার ভাষাটা হলো ভিক্ষার ভাষা। যত রকম ভোজ্য বস্তুর নাম তার জ্ঞান জগতে ধরা পড়েছে, একে একে সেইগুলি উচ্চারণ করে করে সে শুধু বলতে থাকে, দাও ভাত, দাও মাছ, দাও আলু, দাও চিনি, দাও। প্রার্থনার আর শেষ নেই। যেন অতটুকু বয়সেই জেনে ফেলেছে সে সত্যকার প্রাপ্য পাওনা তার কিছুই নেই। সেই মেয়েটা, সেই হ্যাংলা মেয়েটা, লিকলিকে হাত পা যার, চুলগুলো যার রুক্ষ, 12 মাস রুগ্ন বলে তেল জল পড়ে না যার মাথায়, সে যেন মনে হচ্ছে যে সে একটা খুরশি পিড়েতে বসে যেন দুলে দুলে গুনগুন করে অবিরত কেঁদে চলেছে, এবং সেই কান্নার ভেতর তার যেন সে বলছে যে ভাত দাও, আলু দাও, চিনি দাও, মাছ দাও। প্রার্থনার আর শেষ নেই। এবং অতটুকু বয়সে সে জেনে ফেলেছে সত্যকার প্রাপ্য পাওনা তার কিছুই নেই, আবেদনের জন্য যেটুকু আদায় করা যায়। তবে সে আবেদনে কর্ণপাত করবার মতো সহৃদয়তা কারোরই বড় দেখা যায় না। চড়াই পাখির ছানার মতো ছোট্ট এই মেয়েটা, তাহলে কার সাথে তুলনা করা হয়েছে? কোন পাখির সাথে? চড়াই পাখির ছানার সাথে। এই মেয়েটা যেন বাড়ি শুদ্ধ সকলের বিরক্তি উৎপাদনের একটা কেন্দ্র। কাক বা বেড়ালের মতো দূর দূর ছাই ছাই ভাব রয়েছে সকলের মনে। নেহাত মানুষ জাতীয় জীবটাকে তাড়া দিয়ে পাড়াছাড়া করা অথবা উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলেই বোধ করি ভাঙা ওই পিড়িখানা অধিকার করে বসে থাকতে দেখা যায় তাকে। দেখা যায় দিনের পর দিন তার সেই একঘেয়ে আবেদনের ভঙ্গি। সে দিনের পর দিন একই কথা বলছে, ভাত দাও, আলু দাও, মাছ দাও, আরেকটা কি বলেছিল, চিনি দাও, এই সমস্ত কথা বলছে। আরও একটা ছবি বোধ করি আরও অস্ফুট, মানে এইটা একটা শৈশবের স্মৃতি গেল, একটা মেয়ের স্মৃতি। আর একটা স্মৃতি লীলার আছে শৈশবের, সেটা হচ্ছে আরও অস্ফুট। মার্বেল পাথরে বাঁধানো মেঝে এবং চিত্র বিচিত্র লতা আঁকা দেওয়াল, আরশি আলমারি, ছবি পুতুলে সাজানো,
আরশি মানে আয়না, আলমারি, ছবি, পুতুলে সাজানো আছে আলমারি, এবং রূপকথার রাজবাড়ির মতো একটা ঘর, মাঝখানে তার উঁচু পালঙ্কের উপর ধবধবে বিছানায় রূপকথার রাজকন্যার মতো একটি মেয়ে। দিনের পর দিন শুয়ে থাকা তার কাজ, কেউ কোনো দিন উঠে বসতে দেখেনি তাকে। ছোট যে মেয়েটা চোরের মতো চুপি চুপি এসে উঁকি মারে আনাজ কানাজ থেকে, ঘরে ঢুকতে সাহস পায় না, সেও কোনো দিন দেখেনি কেমন লাগে সেই রহস্যময়ীকে। বিছানায় উঠে বসলে, অলংকারের ঝিলিক মেরে ঘুরে বেড়ালে, অলঙ্কার নানা রকম গয়না পরে বসেছিল। এই মহলে আসা তার পক্ষে যে দুঃসাহসিক অপরাধ, একথা বোঝবার মতো না হোক, অনুভব করবার মতো জ্ঞান নেই ক্ষুদে মেয়েটার। ক্ষুদে জ্ঞান সেই মেয়েটার ছিল না তা নয়, তবু কী যেন একটা দুর্নিবার আকর্ষণ ছিল এই ঘরের প্রত্যেকটা ইট কাঠের। সেই অর্থহীন অন্ধ আকর্ষণের হাত এড়াবার মতো শক্তি ছিল না তার, তাই গালমন্দ, তিরস্কার, প্রহার সব কিছুর ভয় তুচ্ছ করে সকলের অলক্ষ্যে পালিয়ে আসতো 3 তলায়। দেখো, এইখানে যে মেয়েটার কথা বলা হয়েছে, সে অন্ধ আকর্ষণ একটা, ওই মেয়েটাকে দেখে মনে হতো সেই মেয়েটা কী করতো, সে তার শক্তি ছিল না, গালমন্দ, তিরস্কার, প্রহার এই সব কিছু ভয় ছিল তার, সব কিছু তুচ্ছ করে সকলের অলক্ষ্যে পালিয়ে চলে যেত কোথায়, 3 তলায়, এই রূপকথার মহলে। দুর্বল হাঁটুতে হাত দিয়ে পা টিপে টিপে উঠে এসে কিছুক্ষণ হাঁপাতে হতো এই অগন্তি সিঁড়ি ভাঙার পরিশ্রমে, তবু আশা চাই, হয়তো এই রহস্যময় আকর্ষণের কারণ ছিল সেই রূপকথার রাজকন্যার ততোধিক রহস্যময় আচরণ। ছোট মেয়েটা যেন বুঝতে চায় কেন এই অদ্ভুত ব্যবহার, ছোট মেয়েটা বুঝতে চাইছে যে কেন এরকম অদ্ভুত ব্যবহার। ঘরে আরও লোক থাকলে, আশেপাশে দাসদাসী ঘুরলে কি অকরুণ রূঢ় দৃষ্টিতে বিদ্ধ করতো তাকে শয্যাশায়িনীর কালো দুটি চোখ। সে দৃষ্টি মুখের উপর পড়লে যেন মুখের চামড়া জ্বালা করতে থাকে। চোখের উপর পড়লে চোখ না বুঝে উপায় নেই, কিন্তু ঘরে কেউ না থাকলে অদ্ভুতভাবে বদলে যেত সেই দৃষ্টি। অগ্নিবর্ষী কালো সেই চোখ দুটি কোমল হয়ে উঠত কি এক সকরুণ মমতায়, ফুটে উঠত একটি সস্নেহ প্রশ্রয়ের আহ্বান। ছোটদের আমরা যত ছোট ভাবি তত ছোট হয়তো নয় তারা, তা নয়তো দৃষ্টির ভাষা বুঝবার ক্ষমতা কোথায় পেল অতটুকু মেয়েটা? এই দুখানি ছবি, এই দুটো ছবি তার মনে হতো, এই দুটো মেয়ে ছিল দুটো শৈশবের স্মৃতিতে, বিস্তৃত স্মৃতির ভান্ডার হাতড়ালে এই দুখানা ছবি সিনেমার ছবির মতো মনের পর্দায় ভেসে ওঠে লীলা নামে কার স্মৃতিতে ভেসে ওঠে যদি প্রশ্ন আসে? লীলার। রোগা হাংলা সদা কুণ্ঠিত সেই মেয়েটার সঙ্গে কি কোনোখানে কিছু যোগ আছে লীলার? যৌবনপুষ্ট নিটোল এই বাহু দুটোর মাঝখানে কি লুকোনো আছে সরু লিকলিকে রক্তহীন সেই হাত দুখানা? সেই যে প্রথম মেয়েটা, লীলার সঙ্গে তার সম্বন্ধটা কি? কারণটা যাই হোক, মহালক্ষ্মীর এই উদারতা যে প্রশংসার যোগ্য তাতে আর সন্দেহের কি আছে? আজীবনের শর্তে দোষী একটা বিধবাকে ঘাড়ে নেওয়াই তো যথেষ্ট। আজীবনের শর্তে দোষী একটা বিধবাকে ঘাড়ে নেওয়াই তো যথেষ্ট। তার উপর আবার একটা 3 মাসের একটা ক্ষীণ প্রায় মেয়ে তরুবালার কোলে, যেটাকে নাকি গর্ভে নিয়ে বিধবা হয়েছিল তরুবালা। দেখো, এইখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বিধবার মেয়েটির নাম কি? তার নাম কিন্তু তরুবালা। আর যাকে গর্ভে ধারণ করেছিল সে কত মাসের ছিল? ক্ষীণপ্রায় মেয়েটি ছিল 3 মাসের। বহু তীর্থ ভ্রমণ করে দীর্ঘকাল পরে মহালক্ষ্মী গৃহে ফিরলেন তরুবালাকে সঙ্গে নিয়ে। টুনি তখন মাস 5-এর। টুনি ছিল তার মেয়ের নাম, ছিল টুনি। শাঁখের মতো সাদা রক্তহীন রং, সলতের মতো হাত পা, কিন্তু এক মাথা কালো রেশমের মতো চুলের বেষ্টনীর মধ্যে নিখুঁত সুন্দর মুখখানি আশ্চর্য নিটোল। তরুবালার স্বামী যে রূপবান ব্যক্তি ছিল তাতে আর দ্বিমত থাকে না টুনুকে দেখলে। হৃষ্টপুষ্ট শ্যামল দেহ তরুবালার কোলে টুনু যেন বিস্ময়কর বেমানান। তরুবালার কোলে টুনু টুনির কথা বলা হচ্ছে, সে যেন একটা বিস্ময়কর বেমানান হয়েছে। আর হৃষ্টপুষ্ট ছিল তরুবালা। হ্যাঁ,
যাই হোক, এখানে আমরা অনেকগুলো চরিত্র পেলাম। একটা হলো লীলা। লীলার এখানে যে মানে যে শৈশবের স্মৃতিগুলো আছে তার মধ্যে দুটো স্মৃতি আমরা পাচ্ছি। প্রথমত যেখানে ও দেখতে পাচ্ছে যে তার একটা বড় রান্নাঘর যেখানে 2-3টে উনুন জ্বলছে রাক্ষসের মতো, এইখানে প্রশ্ন আসতে পারে। এবং তারপরে দেখা যাচ্ছে যে হলুদ ছাঁচার শব্দ পাচ্ছে, গরম জল ঢালার শব্দ পাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আছে। এবং তারপরে একটা রোগা হ্যাংলা মেয়ের কথা এখানে পাওয়া যাচ্ছে, সে খুব রোগা এবং সে খালি ভিক্ষা চাইছে, যেটা ভিক্ষার ভাষা, যেটা হলো আলু চাই, চিনি চাই, আরও মাছ চাই, আরও কিছু চাই, ভাত চাই। আর এই দিকে আরেকটা জায়গায় দেখাচ্ছে যে সেখানে একটা মেয়ে আছে যে কিনা একটা ধপধপে বিছানায় বসে আছে রাজকন্যার মতো, এবং সে সেখানে বসে এমনই বসে আছে অলংকার পরিহিত বা অলংকার পরে সে বসে আছে। সেখান থেকে সে ওঠে না, শুধু সে মানে সামনে আলমারিতে পুতুল সাজানো আছে, চিত্র বিচিত্র লতা পাতা দেওয়াল, মার্বেল পাথরে বাঁধানো মেঝে, এই সমস্তের উল্লেখ আছে। আর দেখো সেই রহস্যময়কে বিছানায় উঠে বসলে অলংকারে ঝিলিক মেরে ঘুরে বেড়ায়, মানে তার কাছে যাওয়াটাই মানে সেই এইটুকু বোঝবার মতো না হোক, অনুভব করবার মতো জ্ঞান সেই ক্ষুদে মেয়েটার ছিল না তা নয়, তবু কী যেন একটা দুর্নিবার আকর্ষণ ছিল এই ঘরের প্রত্যেকটা ইট কাঠের। তো সেই মেয়েটার কথা বলা হচ্ছে রূপকথার রাজকন্যার মতো সেই মেয়েটা ছিল, এবং সে কিনা বিছানায় সবসময় থাকতো, শুয়ে শুয়েই থাকতো। এইরকম একটা তার মানে লীলার শৈশবের স্মৃতি ছিল। এবার দেখো তারপর আমরা কাহিনী যত এগোচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে লীলার সাথে সেই হ্যাংলা মেয়েটার বা সেই রোগা মেয়েটার কী সম্পর্ক ছিল, সেইখান থেকে আমরা এখানে পাচ্ছি যে কারণটা যাই হোক মহালক্ষ্মীর এই উদারতা যে প্রশংসার যোগ্য তাতে আর সন্দেহের কী আছে। লীলা থেকে আমরা চলে যাচ্ছি যে সেই মহালক্ষ্মী বলে আর একটা চরিত্র আমরা মহালক্ষ্মীকে পাচ্ছি, সেই যোগ্য তার মানে মহালক্ষ্মীর এই উদারতা সেই প্রশংসার যোগ্য তাতে আর সন্দেহের কী আছে। আজীবনের শর্তে দোষী একটা বিধবাকে ঘাড়ে নেওয়াই তো যথেষ্ট। তো যাই হোক, পরে চলে আসছে শৈশবের স্মৃতি থেকে অনেক পরে, তো সেই মহালক্ষ্মীর কথাই বলা হচ্ছে, মহালক্ষ্মী নাম দিয়ে কিন্তু এবার হবে। তো আজীবনের শর্তে সেই তরুবালাকে আমরা পাচ্ছি, সেই তরুবালার মেয়েকে পাচ্ছি টুনিকে। তো এই গেল এতটা পর্যন্ত। এবার তরুবালা হৃষ্টপুষ্ট ছিল, কে হৃষ্টপুষ্ট ছিল যদি বলে তরুবালা। আর লীলাই এখানে মহালক্ষ্মী হয়ে আছে কি না সেটাই আমরা পরবর্তী কাহিনী যত এগোবে জানা যাচ্ছে। এবার দেখো টুনি এখানে কেমন চেহারা ছিল, টুনি কে ছিল যদি আসে প্রশ্ন, টুনি ছিল তরুবালার মেয়ে। দেখো দুয়ে চলে যাচ্ছি। কেবলমাত্র লীলা স্মৃতিশক্তির উপর নির্ভর করে বসে থাকলে কাহিনীর গতি অচল। লেখনীকেই পাঠাতে হলো সেই বিস্তৃত ইতিহাসের অনুসন্ধানে। মেয়েটার নাম ছিল টুনি, নিতান্তই ক্ষীণ আর দুর্বল বলে বোধ হয় বাহুল্য বর্জিত এই নামটা বহাল হয়েছিল তার, মানে যেহেতু সে খুব রোগা ছিল এবং ভেতর থেকে খুব দুর্বল ছিল সেই জন্য তার নাম হয়েছিল টুনি। কিন্তু কষ্ট করে এতটুকু নামটাও বড় একটা কেউ উচ্চারণ করে না, সকলেই বলে মেয়েটা। তাকে মেয়েটা বলে কাকে ডাকা হয়? টুনিকে ডাকা হয়। সভ্যতার বালাই ত্যাগ করে ছুরিটা বলবার মতো লোকেরও অভাব নেই, মানে ছুরিটা মানে তাকে যা তাই বলা হয়, তার চেহারার জন্য মেয়েটা বলা হয়, ছুরিটা বলা হয়। যাই হোক, সে ডাকের মধ্যে অবহেলার সঙ্গে হয়তো মেশানো আছে একটু করুণার সুর। তো লেখনী বলতে এখানে কিন্তু বলা হয়েছে আশাপূর্ণা দেবী নিজেকেই বলছেন। তো লীলা স্মৃতির ওপর নির্ভর করে তো কিছু হচ্ছে না, তাই উনি বলছেন লেখনীকে পাঠাতে হচ্ছে এই বিস্তৃত ইতিহাসের অনুসন্ধান, যে ইতিহাসটা কি, কাহিনীটা কি। সারা সংসারে উচ্ছিষ্ট করুণার কণায় ধীরে ধীরে পুষ্ট হতে থাকে টুনি, কারণ এ বাড়িতে তার সত্যকার দাবি দেওয়া কিছু নেই। এই মানে টুনির সত্যিকার দাবি দেওয়া বলতে এখানে কিছু ছিল না। বাড়ির গিন্নির অতি দুঃসম্পর্কের অঙ্ককোষে নিরূপণ করবার মতো সম্বন্ধের একটা ভাইঝির মেয়ে ছিল টুনি। এই ভাইজিটি হলো গলগ্রহ, মানে ভাইজিটাই গলগ্রহ হয়ে উঠেছিল। যেবার দীর্ঘকালের জন্য তীর্থভবনে গিয়েছিলেন মহালক্ষ্মী, বৃন্দাবনের পথে দেখা হওয়ায় নাকি কেঁদে পড়েছিল তরুবালা তার কাছে, তাই নিতান্তই দয়াপরবশ হয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন মহালক্ষ্মী একটা চরিত্র যাকে আমি বলেছিলাম আগে, বড়লোক পিসির মর্যাদা ক্ষুণ্ণ হবার ভয়ে যত না হোক বিনামূল্যের একটি সেবিকা লাভের
লোভেই হয়তো, বড়লোক পিসির মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে যত না হোক বিনামূল্যের একটি সেবিকা লাভের লোভেই হয়তো। তো যাই হোক, এখানে বলা তরুবালার কার আশ্রয় ছিল যদি বলা হয়, হবে মহালক্ষ্মীর আশ্রয়ে। তাছাড়া অন্য কোনো গূঢ় কারণ যদি থাকে, সে একান্তই মহালক্ষ্মীর আর তরুবালার ভিতরের কথা, মহালক্ষ্মী আর তরুবালার নিজস্ব কথা। লেখনীর অবাধ গতিও সেখানে একটু থমকে দাঁড়াতে বাধ্য, মানে লেখিকাও সেখানে কিন্তু ঢুকতে চাইছেন না। মহালক্ষ্মী বা তরুবালার একান্ত নিজস্ব ব্যাপার। মহালক্ষ্মী বাড়ির কর্ত্রী ছিল, কাজেই তার কাজের ওপর কথা কইবার সাহস অবশ্য কারোরই ছিল না। কিন্তু আড়ালে আবডালের নিন্দে করতে তো বাধা নেই। তরুবালার আগমনের পর প্রথম সারা সংসারের তলায় তলায় অন্তঃসলীলা ফল্গুর মতো বইতে লাগলো এই অসন্তোষের মৃদু গুঞ্জরণ। মহালক্ষ্মীর বেয়াক্কেলের নিন্দে যারা বেশি করে করলো, হিসেব মতো তাদেরও আশ্রিতার দলেই ফেলা চলে। মানে যারা নিন্দে করলো তারা ওই আশ্রিতার দলেই আছে, মানে যারা ওর আশ্রিতা হয়েছিল তাদেরই বোধহয় নিন্দে করলো। তবে এ পক্ষ এই যা, অর্থাৎ মহালক্ষ্মীর স্বামীকুলের দিক থেকে এদের সম্বন্ধের হিসাব নির্ণয় করতে হয়। অতএব আচমকা একটা জোয়ান বয়সী বিধবা ভাইজিকে বৃন্দাবনের পথ থেকে কুড়িয়ে আনা, মানে আচমকা একটা জোয়ান বয়সী বিধবা ভাইজিকে বৃন্দাবনে কোথা থেকে তাহলে কুড়িয়ে আনা হয়েছিল? বৃন্দাবনের পথ থেকে। আর বিধবা ভাইজি ছিল, কুড়িয়ে আনা মহালক্ষ্মীর যে মোটেই সুবিবেচনার কাজ হয়নি, এটা তারা নেপথ্যেও বলা বলি করবেন না। তা কী করে সম্ভব? মানে নেপথ্যে অর্থে সকলের সামনে বলে চলেছে যে, মানে নিন্দেটা চলতো, তরুবালাকে যে আশ্রয় দিয়েছিল সে, তার বিধবা ভাইজিকে সে আশ্রয় দিয়েছিল। শুধুই কি তাই, আর যে ক্ষুদ্র শিশুটিকে ফাউ স্বরূপ ধরা হচ্ছে, ফাউ বলতে গেলে টুনির কথা বলা হচ্ছে, ফাউ স্বরূপ ধরা হচ্ছে, সেটি কি একদিন একখানি হয়ে উঠবে না? তবে সেও কি একদিন একখানি, বা সেও তো বড় হবে। মহালক্ষ্মী রাশভারী মানুষ, কথা কানে এলেও তিনি ততক্ষণ গায়ে মাখেন না, যতক্ষণ না কেউ মুখের সামনাসামনি উচ্চারণ করে। কাজেই ধীরে ধীরে তরুবালাও ক্রমশ এই সংসারের একজন হয়ে গেল। মহালক্ষ্মীর সমালোচনা জুড়িয়ে এলো। টুনি বাড়তে লাগলো হেলায় ছেদ্দায়, যেভাবেই হোক হেলায় ছেদ্দায়, মানে টুনিকে কেউ ওর, মানে বুঝতেই পারছো, টুনির চেহারার ওপর টুনির চেহারার ওপর নির্ভর করে তার সঙ্গে ব্যবহার করা হতো। তাকে কখনো ছুরিটা বলা হতো, কখনো মেয়েটা বলা হতো। হেলার ছেদ্দায় তাকে সে মানুষ হতে থাকলো, বা বড় হতে লাগলো। দেখো, তীর্থ ভ্রমণের ফেরত আরও একটি মস্ত বিপদ সঙ্গে আনতে হয়েছিল মহালক্ষ্মীকে। সে তার একমাত্র সন্তান মণিমালার দুরারোগ্য ব্যাধি, 15-16 বছরের কিশোরী মেয়ে। এখানে বলা হচ্ছে যে একমাত্র সন্তান মণিমালার দুরারোগ্য, তীর্থভ্রমণের ফেরত আরও একটি মস্ত বিপদ আনতে হয়েছিল মহালক্ষ্মী। কি? সে তার একমাত্র সন্তান মণিমালার দুরারোগ্য ব্যাধি। মহালক্ষ্মীর একমাত্র সন্তানের নাম ছিল মণিমালা, তার দুরারোগ্য ব্যাধি ছিল। 15-16 বছরের কিশোর মেয়ে, মণিমালার বয়স ছিল 15 থেকে 16 বছর। আরামে সেই লালিত মার সঙ্গে তীর্থে নানা দেশ ঘুরে অনিয়মে অত্যাচারে তার স্বাস্থ্যে ধরল ভাঙন। মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্তে শান্তিতে তীর্থভ্রমণের পুণ্য অর্জন করবার পরিবর্তে মহালক্ষ্মী যখন হঠাৎ সমুদ্র হিমাচল তীর্থযাত্রার আয়োজন শুরু করে দিয়েছিলেন, তখন বিস্ময় প্রকাশ করতে বাকি রাখেনি কেউ। মহালক্ষ্মী তাদের প্রশ্নের জবাবে হেসে বলেছিলেন, ধরো যদি আজ বাদে কাল মরেই যাই, মেয়ের বিয়ে বরং তোমরা দিতে পারবে, কিন্তু আমার পরকালের ব্যবস্থা আমি না করলে, বলছে আমি যদি মারা যাই আজ বাদে কাল, তোমরা হয়তো দিতে পারবে, কিন্তু মেয়ের বিয়ের মানে তোমরা হয়তো, বলছে যদি ধরো মারা যাই তাহলে মেয়ের বিয়ে কে দেবে পরকালে, কিন্তু আমার পরকালের ব্যবস্থা, তো মেয়ের বিয়েটা হয়তো তোমরা দিতে পারবে, কিন্তু পরকালের ব্যবস্থা, মহালক্ষ্মীর নিজের পরকালের ব্যবস্থা, শ্রাদ্ধের, এই সমস্ত ব্যাপার এখানে, তো সেই পরকালের ব্যবস্থাটা কে করবে? আমি না করলে, আমার নিজেরটা। 32 বছরের মহালক্ষ্মীর পরকালের চিন্তাটা অত জোরালো না। মহালক্ষ্মীর বয়স কত ছিল? 32 বছর। না হলে হয়তো ক্ষতি ছিল না যদি সধবা থাকতেন, কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থার নিয়মানুসারে বিধবা মহালক্ষ্মীর মুখে কথাটা বেমানান পাকামি শোনালো না। 32 বছর বয়স সত্ত্বেও না। মেয়েকে রেখে যাওয়ার জন্যও খুড়ি জেঠি পিসির দল অনুরোধ করতে ত্রুটি করেননি। মহালক্ষ্মী বললেন, ওরে বাবা, মণিকে ছেড়ে তীর্থ? তাহলে ঠাকুরজি জগন্নাথের বদলে পুঁই মাছা দেখাই সার হবে আমার।
সেই তীর্থ সেরে যখন মণিমালাকে প্রায় শয্যাগত অবস্থায় নিয়ে ফিরলেন মহালক্ষ্মী, মণিমালা তার মেয়ে ছিল, তখন অনুযোগ অভিযোগের শেষ রইল না। কপালে হাত ঠেকিয়ে মহালক্ষ্মী শুধু তার ভাগ্যকে দেখালেন। রূপকথার রাজপুরীর মতো সেই 3 তলার প্রকাণ্ড মহলে নির্বাসিতা রাজকন্যার দিন কাটে। ডাক্তারের নিষেধে গোলমাল করতে বড় কেউ আসে না। দাসদাসীরা হাটে পা টিপে টিপে কথা কয় খাটো গলায়। মহালক্ষ্মীর বিরক্তির ভয়ে হিতৈষিনী আত্মীয়রাও বেশি আসতে সাহস পায় না। দেখো এখানে মাসের পর মাস কাটে, বছর ঘুরে যায়। তরুবালার 3 মাসের ছোট্ট মেয়েটা প্রাকৃতিক নিয়মানুসারে কোন ফাঁকে একদিন হাঁটতে শেখে সিঁড়ি উঠতে। মাসের পর মাস কেটে গেল। তরুবালার যে 3 মাসের মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, সেটা হচ্ছে সেই টুনির কথা বলা হচ্ছে। প্রাকৃতিক নিয়মানুসারে কোন ফাঁকে একদিন হাঁটতে শিখে গেল, একদিন সিঁড়িতে উঠতে শিখে গেল। উঠতে শিখে রক্ষা নেই। রূপকথার রাজকন্যার মহল তাকে ক্রমাগত টানতে থাকে। 3 তলায় উঠে যাবেই সে সদ্য প্রভাতের অসতর্ক অবসরে, নিস্তব্ধ মধ্যাহ্নের নির্জন মুহূর্তে। ছোটোখাটো সংসারে যেমন আহার আয়োজন কর্মব্যস্ততার মধ্যেও কাজের একটা ছেদ আছে, কিছুটা অবসর আছে বিশ্রামের, বড় সংসারে তেমন নেই। বিশেষত এই রকম 12 ভূতের সংসারে, যে সংসারে পুরুষের চাইতে 4 গুণ বেশি নারী বাহিনী। 12 ভূতের সংসার কেন বলা হয়? 12 ভূতের সংসার বলা হয় যে সংসারে পুরুষের থেকে 4 গুণ বেশি হলো নারী বাহিনী, নারীদের সংখ্যা বেশি। দুপুরবেলা দাসীরা যদি বা আঁচল পেতে একটু গড়িয়ে নেয়, ঘুম নেই, তা এদের এই সব নিকট এবং দূর সম্পর্কের জেঠি খুড়ি পিসির দলের। চৈত্রের দুপুরের মাদকতাময় আবহাওয়ায় দক্ষিণমুখী বড় বারান্দায় এক সার বটি পেতে তেঁতুল কাটতে বসেছে বিন্দু পিসি। তো তেঁতুল কাটতে কে বসেছিল প্রশ্ন যদি আসে, উত্তর হবে বিন্দু পিসি। একসার বটি পেতে কে বসেছে? বিন্দু পিসি, নিভা পিসি ও বাড়ির জেঠি। নিভা পিসির কথা আছে, বিন্দু পিসির কথা আছে, বাড়ির জেঠি আছে, বড় খুড়িমা আর হুগলির বৌদি। হ্যাঁ, বড় খুড়িমা আছে আর হুগলির বৌদি আছে। আর দেখো, আর বসেছে তরুবালাও বসেছে, সে বটি পেতে তেঁতুল কাটতে বসেছে। যদিও তরুবালা থাকলে অনেকেরই যথেচ্ছ আলোচনায় ব্যাঘাত ঘটে। যেহেতু তরুবালা ও পক্ষের, তবু বারণ করবার তো উপায় নেই। মহালক্ষ্মীর সময় দেখো, এ পক্ষ মানে হলো শ্বশুর বাড়ি আর ও পক্ষ মানে হলো বাপের বাড়ি। এবার বাপের বাড়ির তরুবালা যেহেতু বিধবা ভাইজি ছিল মহালক্ষ্মী, সেই জন্য বলছে ও পক্ষ। মহালক্ষ্মীর সমালোচনা বর্জিত নিরামিষ গল্পই চলছিল তরুবালার উপস্থিতির অসুবিধায়। এমন সময় যশোদা ঝি বিরক্তি, এখানে যে একটা ঝিয়ের উল্লেখ আছে বা ঝিয়ের নাম কি যদি বলা হয়, যশোদা, বিরক্তিকৃত মুখে টুনিকে একটা নড়া ধরে টানতে এনে তরুবালার কাছে বসিয়ে দিয়ে ঝংকার দিয়ে ওঠে, এই নাও তোমার আহ্লাদে খুকিরে। আবার উঠে গেছিলেন ওপর কোঠায়। ধন্যী বলি বাবা মেয়েকে, এত লাঞ্ছনা গঞ্জনা, তবু মেয়ের হায়া নেই গো, কি মধু যে আছে ওপর কোঠায়। দেখো, এই ধরনের তাকে শুনতে হতো কথাবার্তা। তরুবালা বটি ছেড়ে উঠে পড়ে। ক্রন্দনরত তরুবালা বটি ছেড়ে উঠে পড়ে। ক্রন্দনরত মেয়েটাকে তুলে নিয়ে বলে, ও হতভাগা মেয়ে, এই না তোকে ঘুম পাড়িয়ে এলাম আমি। ভালো এক জ্বালা হয়েছে বাবা, নে চল, গেরস্তর কোনো কাজ করতে দেবে না আমায়। তরুবালা উঠে যেতেই সমবেত কণ্ঠে যে বিদ্রূপ ব্যঞ্জক শব্দটি ধ্বনিত হয়ে ওঠে, সে কেবল মহিলা মহলেরই একচেটে। আহা, মরে যায় উনি নইলে গেরস্তর সব গেরস্তর কাজ সব পড়ে থাকবে। মেয়েটাকে ইচ্ছে করে লেলিয়ে দেয় ওপরে। আমরা তো আর বুঝি না কিছু, কি জানি তাতেই বা লাভ কি, বুঝি না কিছু। আহা, নিভা ঠাকুরজি যেন ন্যাকা। এখানে বলছে নিভা ঠাকুরজি যেন ন্যাকা। দেখো, এখানে একটা মেয়েলি কথাবার্তা চলছে, যেখানে মেয়েদের কথাই বলা হয়েছে। মেয়েটার রঙটা কটা আছে, যদি গিন্নির নজরে ধরে যায় তাহলেই তো আখের গুছানো হয়ে গেল। নজরে ধরার কসুরও তো কিছু দেখি না বড় বউ। এই তো সেদিন একটু
বেশি জ্বর হয়ে তরকার মতো হয়েছিল বুঝি মেয়েটার। অমনি ডাক্তার এসে হাজির। আর আমার ফুলিটা যে আজ মাসখানেক ধরে ঘুংড়ি কাশিতে ভুগছে। ফুলি তাহলে কী কাশিতে ভুগছে যদি বলা হয়? ঘুংড়ি কাশিতে। সেদিকে লক্ষ্য আছে কারুর? যা করতে পারে ওই তুলসী পাতা আর মধু। তাহলে ঘুংড়ি কাশির জন্য ফুলিকে কি খাওয়ানো হয়েছিল? তুলসী পাতা আর মধু। বড় জেঠি তুমি তো তবু সব দেখো না। হুগলির বউ টিপে টিপে বলে, তরুর ঘরে যদি ঢুকে দেখো একবার, বোতল বোতল বিলিতি দুধ, বিস্কুট, চ্যাবনচুস, ল্যাবনচুস আর হচ্ছে এইসবের কিছু অভাব নেই। তাহলে তরুর ঘরে, মানে তরুবালার ঘরে বলছে কি কি আছে? বোতল বোতল বিলিতি দুধ আছে টুনির জন্য, বিস্কুট আছে, ল্যাবনচুস আছে, এই সমস্ত আছে। তা সবই লুকোছুপি। যাই হোক, বাড়ির দেখানো এইখানে বলা হচ্ছে যে দেখানো যেন কত, সে যেন দেখায় যে কত যেন সে দুঃখী। ওরে বাবা, যতই হোক বাপের কুলের সম্পর্কের টান তার মিষ্টত্বই আলাদা। নইলে ওই তরু গলা খাটো করে বিন্দুবালা ফিসফিসিয়ে বাকি যে কথাগুলি বলেন সেটা আর যাই হোক তরুর পক্ষে সম্মানজনক মোটেই নয়। এই তো আমরা যেখানে পাচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, শুচ্ছি, বসছি, তরুবেলার নিজস্ব একখানা আস্ত ঘর। আরও কত হবে দেখো এরপর। মনির তো ওই অবস্থা, কী বা ভরসা আছে মেয়ের? শেষ পর্যন্ত ওই শুটকি ছুরিটারই কপাল ফিরবে আর কি। ঝ্যাঁটা মারো না। স্পষ্টবাদিনী বিন্দুমালা একটিমাত্র ঝ্যাঁটার সাহায্যে, মানে এখানে বলা হচ্ছে বিন্দুবালার কথা। স্পষ্টবাদিনী কে ছিল? বিন্দুবালা। সে বলছে একটি মাত্র ঝাঁটার সাহায্যে কথার উপসংহার করে দিয়ে তেঁতুলে মনোনিবেশ করেন। এরপর যা আলোচনা হয় সে নিতান্তই মহালক্ষ্মীকে কেন্দ্র করে। তরুবালার বিরুদ্ধে যা কিছু অভিযোগ তার সবগুলি যেন বিন্দুপিসি কোম্পানির অত্যুক্তি, এমন অপবাদ দেওয়া যায় না তাদের নামে। আলো বাতাস রঞ্জিত নিচের তলায় একখানা স্যাঁতস্যাঁতে ঘর হলেও সত্যি আস্ত একখানা ঘরের মালিক তরুবালা একলা। তরুবালা একটা ঘরে থাকতো। কেমন ঘরে থাকতো? নিচের তলার একখানা স্যাঁতস্যাঁতে ঘরে সে থাকতো। আচ্ছা, মহালক্ষ্মীর বাড়িতে গৃহসজ্জার আর কিছু বলাই না থাকলেও বিছানাপত্রগুলো মানুষের মতোই, আর শিশু পালনের উপযুক্ত উপকরণও কিছু কিছু দেখতে পাওয়া যায়। মানে যা যা থাকে, টুনিকে নিয়ে তো থাকতো। এখানে দেখা যাচ্ছে যে মহালক্ষ্মী নিতান্তই এখানে সমালোচিত হতো, সবসময় প্রায় সমালোচিত হতো। বিন্দু পিসি ছিল, নিভা পিসি ছিল, এখানে একটা মানে কি বলবো, মানে মেয়েদের বিভিন্ন ধরনের মনস্তত্ত্ব ফুটে উঠছে এবং তাদের যে আশাপূর্ণা দেবীর বেশিরভাগ রচনাতেই মেয়েদের নারী মনস্তত্ত্ব ফুটে উঠেছে। অন্দরমহলের নারীদের মনস্তত্ত্ব ফুটে উঠেছে। তাদের যে একটা ঘেরাটোপ, তাদের যে একটা বন্দির মধ্যে থাকা, সেই যে ব্যাপারটা, হ্যাঁ, সেই ঘেরাটোপের মধ্যে থাকা এবং তাদের যে মানে ভেতরের নারী মনস্তত্ত্ব, এই কথাই বলে তারা সমালোচনা করতো। মানে একজন থাকতো খুব ভালো, তার বিরুদ্ধে সমালোচনা করতো। তরুবালা আর তরুবালা সমালোচিত হতো টুনির জন্য, আবার মহালক্ষ্মীকে সমালোচিত হতে হতো তরুবালার জন্য, যেহেতু সে আশ্রয় দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। মেয়েটাকে টানতে টানতে এই ঘরে নিয়ে এসে তরুবালা ঠাস করে একটা চড় কষিয়ে দিলে মেয়ের গালে। টুনি কিন্তু এই অপ্রত্যাশিত আক্রমণে সাধারণ শিশু জনচিত ভঙ্গিতে ভ্যাঁ করে কেঁদে উঠল না, বসে রইল হেট মুন্ডে। শুধু রক্তহীন ফিকে গোলাপি ঠোঁট দুটো কাঁপতে লাগলো একটু একটু। হয়তোবা অপ্রত্যাশিত আক্রমণ ঠিক অপ্রত্যাশিতও নয়। মায়ের কাছ থেকে এই রকম ব্যবহার পেতেই অভ্যস্ত টুনি। মানে সবসময় মানে টুনির সাথে তরুবালা ভালো ব্যবহার করতো না, সবসময় খারাপ ব্যবহার করতো। একমাত্র সন্তান হলে কি হয়, মেয়ের উপর যেন একটা বিজাতীয় জাতক্রোধ আছে তরুবালার, কারণে অকারণে তাই শাসন করতে পেলে ছাড়ে না। চড়াই পাখির হাড়ের মতো সরু সরু হাড়ওয়ালা কচি গাটুকু চর্চা পড়ে ক্রমশ যেন শক্ত হয়ে উঠেছে বেচারা। কিন্তু ভারী এক মজার দুর্বলতা আছে তরুবালার। কি মজার দুর্বলতা আছে তরুবালার? নিজের মেয়েকে মারবে তাও যেন লুকিয়ে মারে, 5 জনের চোখের আড়ালে সে মারে। এই ঘরটায় টেনে এনে মানে সকলের সামনে কিন্তু সে মারে না তার নিজের মেয়েকে, সকলের অগোচরেই সে চোখের আড়ালেই ঘরে টেনে এনে মারে, 5 জনের চোখের আড়ালে।
এটাই তরুবালার একমাত্র দুর্বলতা, এটাই বলছে ভারী মজার। অপরের সামনে যে ব্যবহার দেখতে পাওয়া যায় সেটা তাই সামঞ্জস্যহীন, উল্টো পাল্টা। তাই মেয়ের ওপর যখন বিরক্তি বিদ্বেষ ভাবটা লুকোতে পারে না তরুবালা, তখন পাঁচজনে বলে, আচ্ছা এমন ভাব দেখাচ্ছে যেন মেয়েটা একেবারে দুচক্ষের বিষ। ওসব লোক দেখানে পোনালো, লোক দেখানে পোনা এই বলছে, লোক দেখানে পোনা। এই অবস্থার উপর মেয়ে নিয়ে আদিক্ষেতা করলে লোকে যে গায়ে ধুলো দেবে। আবার যখন দৈবাত কী কারণে বলা শক্ত, টুনির একটু কপাল ফেরে, তখন তারাই ঠোঁট মুখ উল্টে মন্তব্য করেন, আহা ঢং দেখে বাঁচি নে। মেয়ে নিয়ে আদিক্ষেতার আর শেষ নেই। তরুবালাকে সমীহ করে কেউ আড়ালে আবডালে এইসব কথা কইবে, এতটা মর্যাদা সত্যিই দেওয়া চলে না তাকে। যে যা বলে কান বাঁচাবার চেষ্টা না করেই বলে। মুখ চোরা তরুবালা উত্তর প্রত্যুত্তর করে না, শুধু টুনিকে ধরে নিয়ে গিয়ে সমস্ত রাগের শোধ তাকে মানে তার পিঠের ওপর দেয় আর কি, তাকে মারে। তো আজকে এতটুকুই আমি আলোচনা করলাম। পরের ক্লাসে থাকছে পরের অংশটুকুর আলোচনা, পরের ভিডিও। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই বলয় গ্রাসটা তোমাদের আছে, পিএসসি সিলেবাসে আছে বলয় গ্রাস, এই আশাপূর্ণা দেবী রচিত। এছাড়া কিন্তু আরও আছে, যেটা তোমরা জানো, সিলেবাস এতদিনে জেনে গেছো। কৃষ্ণকান্তের উইল আছে, আরণ্যক উপন্যাস আছে, এই তিনটে বড় বড় উপন্যাস আছে। তো উপন্যাসগুলো আমি এইভাবে আলোচনা করে দিচ্ছি, এইভাবে আস্তে আস্তে এগোচ্ছি। যদি তোমরা পিডিএফের নোটস কালেক্ট করতে চাও, মানে প্রশ্ন উত্তরের যে নোটস, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। আমি ফোন নম্বর বলে দিচ্ছি, 9804753270, 9804753270, এই নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের আলোচনা এই পর্যন্ত থাক, পর্ব 1-এর আলোচনা। পরের ক্লাসে চেষ্টা করব পরের অংশগুলো আরও এগিয়ে যাওয়ার। ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা দিতে ভুলবে না। আর লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্ট বক্সে জানিয়ে দিও, কমেন্ট করে তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।